টি সিরিজ হলো আজ ভারতের সবথেকে বড় মিউজিক কোম্পানি। কিন্তু আপনি কি জানেন এই টি সিরিজে টি এর মানে কি? এ থেকে জেড এর মধ্যে শুধুমাত্র টিকেই কেন বেছে নেওয়া হয়েছিল? আসলে টি সিরিজে আমরা যে টিকে দেখতে পাই তার অর্থ হলো ত্রিশূল, অর্থাৎ মহাদেবের ত্রিশূল। এটি স্থাপনা হয়েছিল 1983 সালের 11 জুলাই। এই মিউজিক ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা হলেন ক্যাসেট কিং গুলশান কুমার। গুলশান কুমার ভগবান শিব পার্বতীর খুবই বড় ভক্ত ছিলেন, আর সেই জন্যই মহাদেবের অস্ত্র ত্রিশূলকে সামনে রেখেই মিউজিক সাম্রাজ্যের নাম রেখেছিলেন টি সিরিজ। 1997 সালের 12 আগস্ট ঘড়ির কাঁটায় সকাল ঠিক 10টা ভারতের বুকে ঘটেছিল এমন এক ঘটনা যা গোটা ভারত এবং বলিউডের মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল। এই দিনেই সঙ্গীত শিল্পপতি গুলশান কুমারকে হত্যা করা হয়েছিল। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ওনার রাইট হ্যান্ড আবু সালেমকে এই নৃশংস কাণ্ডটি করার জন্য সুপারিশ দিয়েছিল, আর আবু সালেম সেটিকে সম্পন্ন করেছিল এবং গোটা ভারতবাসীর মনে একটি প্রশ্ন রেখে গিয়েছিল। প্রশ্নটি হলো যে কেন দাউদ ইব্রাহিম গুলশান কুমারকে মেরে ফেললেন। এই কুখ্যাত গ্যাংস্টারের সাথে সঙ্গীত জগতের মানুষ গুলশান কুমারের কী এমন শত্রুতা তৈরি হয়েছিল যার কারণে গুলশান কুমারকে প্রাণ হারাতে হলো? এই পুরো রহস্যটাকেই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে চলেছি, যা জানার পর আপনিও শিউরে উঠবেন। 1997 সালের 12 আগস্টের সকালে ঠিক কী ঘটেছিল সেটাও আপনারা জানতে চলেছেন এই ভিডিওতে। তাই ভিডিওটিকে মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেরি না করে আসুন এই রহস্য উদ্ঘাটন করা যাক। চন্দ্রভান কুমার দুয়া এই মানুষটি ভারতের রাজধানী দিল্লির দরিয়াগঞ্জ এলাকার রাস্তার ধারে ফলের রস বিক্রি করতেন। এবার ভাবছেন তো যে এই লোকটি কে? এই মানুষটিরই ঘরে 1956 সালের 5ই মে জন্মগ্রহণ করেছিলেন গুলশান কুমার দুয়া, অর্থাৎ গুলশান কুমার ছিলেন শরবত বিক্রেতা চন্দ্রভান কুমারের ছেলে। গুলশান কুমার কোনো ধনী ব্যক্তির বাড়িতে জন্মগ্রহণ করেননি, আর এটা তিনি খুব অল্প বয়সেই বুঝে গিয়েছিলেন। তাই ছোট্ট বয়স থেকেই বাবাকে সাহায্য করার জন্য তিনি বাবার সাথে কাজে লেগে পড়েন। মাত্র 23 বছর বয়সে একটি অডিও ক্যাসেটের দোকান শুরু করেন। এখানে তিনি খুবই সস্তায় অন্য কোম্পানির মিউজিক ক্যাসেট বিক্রি করতেন। আস্তে আস্তে এই ফিল্ডে এক্সপিরিয়েন্স নিতে নিতে গুলশান কুমার সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রি নামে নিজের একটি মিউজিক কোম্পানি শুরু করে ফেলেন, যা কিছুদিন পরেই একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়। আপনি শুনলে অবাক হবেন যে সেই বিজনেসটাকে তিনি এমন জায়গায় নিয়ে গেছিলেন যে ওনার সেই বিল্ডিং পুরো নয়ডায় সবথেকে বড় কমার্শিয়াল বিল্ডিংয়ে পরিণত হয়েছিল। তখন তিনি শুধুমাত্র নিজেরই গানের ক্যাসেট বেচতেন। গুলশান কুমারের ব্যবসা দিন দিন বাড়তে শুরু করে এবং তিনি মুম্বাইয়ে চলে আসেন। এরপরই তিনি প্রতিষ্ঠা করেন টি সিরিজের, যা নতুন গান তৈরি করার জন্য শুরু করা হয়েছিল। ইউটিউবে টি সিরিজের সাবস্ক্রাইবার বেস প্রায় 266 মিলিয়ন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 266 মিলিয়নেরও বেশি। 1988 সালটা ছিল টি সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছরেই মুক্তি পেয়েছিল ছবি কেয়ামত সে কেয়ামত তক। আমির খান এবং জুহি চাওলা অভিনীত এই সিনেমাটি সুপার হিট হয়েছিল। এই ছবিটির মাধ্যমে গুলশান কুমারের টি সিরিজ প্রচুর সাফল্য পায়। এই গানের অ্যালবাম 80 দশকের সবথেকে বেশি বিক্রি হওয়া মিউজিক অ্যালবাম হয়ে উঠেছিল। প্রায় 80 লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল। মেন টপিকে যাওয়ার আগে আপনার এটা জেনে রাখা উচিত যে গুলশান কুমার কিন্তু খুবই বড় মনের মানুষ ছিলেন। তিনি গরিব দুঃখীদের পেট ভরে খাওয়াতেন। খাঁচাবন্দি পাখি কিনে নিয়ে এসে সেই খাঁচা খুলে তিনি সেই পাখিদের মুক্ত করে দিতেন। এছাড়া তিনি মহাদেব এবং মাতা পার্বতীর একজন একনিষ্ঠ উপাসক ছিলেন। নিয়মিত কাজে যাওয়ার আগে তিনি পুজো দিতেন। এমন কত মন্দির তিনি নতুন করে সংস্কার করেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে মন্দিরে পুজো দিতে যাওয়াই একদিন ওনার জীবনের কাল হয়ে দাঁড়াবে। গুলশান কুমারের আরও একটি বড় গুণ ছিল যে তিনি সবসময় নতুন ট্যালেন্টদের আগে নিয়ে আসতেন, যেমন কুমার শানু, সোনু নিগম, অনুরাধা পডওয়াল ইত্যাদি। তখন তো অনুরাধা পডওয়ালকে নতুন লতা এবং সোনু নিগমকে ওই জেনারেশনের রফি বলা হতো।
এনারা যদি সঠিক প্ল্যাটফর্ম না পেত তবে ওনাদের ট্যালেন্ট আজ ওনাদের মধ্যেই সুপ্ত থেকে যেত, কারণ ট্যালেন্ট বহিঃপ্রকাশের জন্য সঠিক প্ল্যাটফর্ম দরকার হয়। আর ওনাদের এই প্ল্যাটফর্মটার ব্যবস্থা করে দিয়েছিলেন মিউজিক মোগল গুলশান কুমার। দিল্লির দরিয়াগঞ্জে রাস্তায় ফলের রসের দোকানে কাজ করা একটা ছেলে মিউজিক ইন্ডাস্ট্রির চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছিল। ঠিক যেমন কুমার শানুদের মতো সঙ্গীত প্রতিভাদের তিনি কাজের সুযোগ করে দিয়েছিলেন, ঠিক তেমনই আরও দুজনকে গুলশান কুমার সামনে এনেছিলেন। তারা হলেন নাদিম শ্রাবণ, অর্থাৎ নাদিম আক্তার সাইফি এবং শ্রাবণ কুমার রাথোর। এই জুটি ইন্ডিয়ান মিউজিকের খুব বড় মিউজিক ডিরেক্টর। এই দুজনের মধ্যে এই নাদিম সাইফি নামটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। এমনটা মনে করা হয় যে এই নাদিমই নাকি গুলশান কুমারের নৃশংস শেষ পরিণতির জন্য দায়ী ছিলেন। ভিডিওটা দেখতে থাকুন, পুরো ব্যাপারটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। 1990 সালে মুক্তি পেয়েছিল ছবি আশিকি। ডিরেক্টর মহেশ ভাট, প্রডিউসার গুলশান কুমার এবং মিউজিক ডিরেক্টর নাদিম শ্রাবণ জুটি। এই সিনেমার মিউজিক অ্যালবাম টি সিরিজকে সাফল্যের একদম চূড়ায় নিয়ে গিয়েছিল। এই অ্যালবামের প্রায় 20 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল, যা সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছিল। নাদিম শ্রাবণ জুটি নিজের পরিচিতি বানিয়ে ফেলেছিল এই ছবির মাধ্যমে। কিন্তু এই সিনেমাটির সাথে গুলশান কুমার হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে। যেহেতু আশিকি সিনেমার গান নাদিম শ্রাবণের পরিচালনায় খুবই সাফল্য পেয়েছিল, তাই এরপর থেকে টি সিরিজের প্রায় বেশিরভাগ গানই নাদিম শ্রাবণের পরিচালনায় তৈরি হতে থাকে। মিউজিক ডিরেক্টর হিসেবে এই জুটি ছিল অসাধারণ। সেটা আপনারা আশিকি, দিওয়ানা, সাজন, দিল হ্যায় কে মানতা নেহি ইত্যাদি ছবিগুলির গান শুনলেই বুঝতে পারবেন। তারপর এলো 1997 সাল। তখন গুলশান কুমার ওনার পিক ফর্মে রয়েছেন। টিপস এবং সারেগামাকে পিছনে ফেলে গানের বাজারের প্রায় 65% দখল করে রয়েছে গুলশান কুমারের টি সিরিজ। একটা সময় এমন ছিল যে টি সিরিজের রাইট ছাড়া কোনো মিউজিক অ্যালবাম হিট হবে সেটা ভাবাই যেত না। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করেই নাদিম শ্রাবণের জুটির মধ্যে থেকে নাদিমের ইচ্ছে হয় পরিচালনার সাথে সাথে নিজে গান করার। নাদিম সাইফি একটি অ্যালবামও লঞ্চ করেছিল যার নাম ছিল হ্যাঁ আজনাবি। এই অ্যালবামের কয়েকটা গান নাদিম নিজে গেয়েছিলেন। নাদিম খুবই প্রতিভাবান মিউজিক ডিরেক্টর হতে পারেন, তবে গায়ক হিসেবে তিনি খুব একটা ভালো ছিলেন না। আর এই কথাটা গুলশান কুমার নাদিম সাইফিকে বলেও ছিলেন। এদিকে নাদিম চেয়েছিলেন যে টি সিরিজ ওনার এই অ্যালবামের রাইট কিনে তাকে প্রমোট করুক, কারণ নাদিম ভালো করে জানতো টি সিরিজের আন্ডারে ওনার অ্যালবাম প্রমোট না হলে ওই অ্যালবামটি বাজারে চলা সম্ভব নয়। গুলশান প্রথমে ওই অ্যালবামের রাইটস কিনতে চায়নি, কিন্তু বন্ধুত্ব বজায় রাখতে বন্ধুর মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত অ্যালবামের রাইটস কিনে নেয়। যেমনটা গুলশান কুমার ভেবেছিলেন ঠিক তেমনটাই ঘটেছিল। নাদিমের কিছু গান তিনি প্রমোট করেও ফেলেন, কিন্তু সেগুলো সব ফ্লপ হয়ে যায়। ফলে কোম্পানি খুবই বড় লসের মুখে পড়ে। এরপর গুলশান কুমার নাদিমের অ্যালবামের বাকি গানগুলিকে প্রমোট করা একদম বন্ধ করে দেন। নাদিম ওনার এই গান ফ্লপ হওয়ার সব দোষ গুলশানের উপর চাপিয়ে দেন। নাদিম সাইফি ভেবেছিলেন যে ঠিকঠাক পাবলিসিটি হয়নি বলেই এই অ্যালবাম ফ্লপ করে গেছে। এরপর একদিন নাদিম সাইফি গুলশান কুমারের উপর রেগে গিয়ে ওনাকে দেখে নেওয়ারও হুমকি দেয়। তারপর থেকে গুলশান কুমার নাদিমকে কোনো কাজ দিচ্ছিল না এবং নাদিমের কোনো গানকে প্রমোটও করছিল না। আর এটাই নাদিম সাইফির মানবিক মনকে পাশবিক করে তুলেছিল। সে ঠিক করে ফেলে যে গুলশান কুমারকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আপনি এটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে যে এই কার্যসিদ্ধির জন্য নাদিম কন্ট্যাক্ট করেছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে। দাউদ আবার এই হত্যাকার্যের সুপারিশ দিয়েছিল তারই ভাই অনিস ইব্রাহিম এবং রাইট হ্যান্ড তথা বলিউডের ডন আবু সালেমকে। 1997 সালের মে মাসে আবু সালেম, অনিস ইব্রাহিম এবং নাদিম সাইফি দুবাইয়ের একটি হোটেলে গুলশান কুমারকে প্রাণে মারার বিষয় নিয়ে একটি মিটিং করে। সেখানে নাদিম সাইফি নিজের কষ্টের কথা বাকি দুজনের সামনে খুলে বলে, আর বলে ওনাকে এ ব্যাপারে সাহায্য করতে। আবু সালেম 25 লক্ষ টাকার বিনিময়ে ওনাকে শেষ করে দেওয়ার কথা জানায়। দাউদ ইব্রাহিম, অনিস ইব্রাহিম এবং আবু সালেমের এই কাজটিকে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছিল,
কারণ ভারতবর্ষের একজন এত বড় স্টারকে শেষ করতে পারলে ডন হিসাবে তাদের ইজ্জত আরও বেড়ে যাবে, আন্ডারওয়ার্ল্ডে তাদের খ্যাতি আরও বাড়বে, সবাই আরও বেশি করে ভয় পাবে ওনাদের। এরপরেই আবু সালেম গুলশান কুমারের জীবনের শেষ তারিখটা লেখার জন্য তাকে 24 ঘন্টা ফলো করতে শুরু করেন। তিনি কখন খাচ্ছেন, কখন ঘুমোতে যাচ্ছেন, কখন ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম কাটাচ্ছেন, সবটা নজরে রাখতে শুরু করেন আবু সালেম। এরপর 1997 সালের 5ই আগস্ট গুলশান কুমারের কাছে একটি ফোন আসে। কলের উল্টো দিকের মানুষটি ছিল আবু সালেম। ফোনে আবু সালেম গুলশান কুমারের কাছে 10 কোটি টাকা সুরক্ষাপণ চেয়ে বসেন। ওই একই কলে আবু সালেম গুলশান কুমারকে বলেন, তুমি নাদিমের অ্যালবাম ঠিক করে প্রমোট করনি কেন? নাদিমকে আর কোনো কাজ দিচ্ছ না কেন? গুলশান কুমার উত্তরে বলেছিলেন যে নাদিমের গলা ভালো না, তাই অ্যালবাম ফ্লপ করেছে। এবার ওই একই মাসের 9 তারিখ অর্থাৎ 3 দিন বাদে আবু সালেম গুলশান কুমারকে আবারও কল করেন, আবারও টাকা চান, কিন্তু গুলশান সেই টাকা দিতে অস্বীকার করে। তখন আবু সালেম রেগে গিয়ে বলেছিলেন, তুমি কি আমাদের হালকাভাবে নিচ্ছ? তুমি তো এখনও এই ব্যাপারটা নিয়ে পুলিশের কাছেও যাওনি, তবে কি তুমি আমাদের আন্ডারওয়ার্ল্ড অর্গানাইজেশন ডি কোম্পানিকে সিরিয়াসলি নিচ্ছ না? এইসব শুনে গুলশান কুমার জবাবে বলেছিলেন, তোমাদের টাকা দেওয়ার থেকে ভালো বৈষ্ণব দেবী মন্দিরে গরিব দুঃখীদের দান করা। এটা শুনে আবু সালেমের মনে হয়েছিল যে গুলশান দাউদ ইব্রাহিমের মতো ডনকে ভয় পাচ্ছে না। এটা আবু সালেমের ইগোতে লেগেছিল। এরপর যা হতে চলেছে তার জন্য শুধুমাত্র তুমিই দায়ী থাকবে, এটা বলে আবু সালেম ফোন কেটে দিয়েছিল। এরপর আসে সেই দিন 12ই আগস্ট 1997। দিনটা ছিল মঙ্গলবার। 42 বছর বয়সী গুলশান কুমার সাদা কুর্তা এবং সাদা চটি পরে হাতে পুজোর থালা নিয়ে নিজের বাড়ি লোখান্ডওয়ালা কমপ্লেক্স থেকে বেরোন রোজের মতো পুজো দেওয়ার উদ্দেশ্যে। তিনি মুম্বাইয়ের আন্ধেরি শহরের জিতনগরে উপস্থিত জিতেশ্বর মন্দিরে প্রভু শিবের পুজো দিতে বেরিয়েছিলেন। সেই দিন ওনার সাথে সশস্ত্র দেহরক্ষী ছিল না। অসুস্থতার কারণে সেই দেহরক্ষী ছুটিতে ছিলেন, আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিল আবু সালেম। তখন বাজে সকাল 10:10। গুলশান কুমার নিজের মেরুন রঙের মারুতি এস্টিম গাড়িতে চেপে বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সেই শিব মন্দিরে পৌঁছান। সাথে ছিল ড্রাইভার রূপলাল। মন্দিরের পাশেই ছিল একটি অ্যাপার্টমেন্ট, নাম ধূপছায়া অ্যাপার্টমেন্ট। ড্রাইভার রূপলাল গাড়িটিকে ওই বিল্ডিংয়ের সামনে পার্ক করেছিলেন। ঠিক এই বিল্ডিংয়ের উল্টো দিকে একটি দোকানে বসেছিল আবু সালেমের সুপারিশ করা 3 জন শুটার। একজন হলো আব্দুল রফ, আর একজন হলো আব্দুল রাশিদ এবং তৃতীয় জন হলেন অনিল শর্মা। তখন গুলশান কুমার মন্দিরের ভিতরে ছিলেন। ঘড়িতে তখন বাজে ঠিক 10:40। গুলশান কুমার পুজোর থালা প্রতিদিনের মতো ড্রাইভারের হাতে দিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। কিছু দূর এগোনোর পরই তিনি বুঝতে পারেন ওনার কানের কাছে কেউ একজন পিস্তল ধরে আছে। গুলশান কুমার সঙ্গে সঙ্গে সামনে ঘোরেন এবং দেখেন যে লম্বা চুলের একজন ব্যক্তি নীল জিন্স পরে ওনার সামনে দাঁড়িয়ে আছেন। তখন উনি বলেন, কি হচ্ছে এসব? উল্টো দিক থেকে জবাব আসে, অনেক পুজো করে ফেলেছিস, বাকিটা উপরে গিয়ে করিস। এবার আব্দুল রফের রিভলভার থেকে একটি গুলি চলে, যা গুলশান কুমারের মাথা ছুঁয়ে বেরিয়ে যায়। তিনি প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করেন, কিন্তু কিছু দূর গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এরপরই আব্দুল রফ তার পেছন পেছন আসে এবং আরও 3টি গুলি চালায়, যেটা গিয়ে লাগে গুলশান কুমারের পিঠে। এই আহত অবস্থায়ও তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন এবং মাটিতে ঘষে ঘষে নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ঠিক এই সময় ড্রাইভার রূপলাল মালিককে বাঁচাতে এগিয়ে আসেন এবং পুজোর থালায় থাকা কলসি দিয়ে আব্দুল রফকে আঘাত করে। কিন্তু আব্দুল রফ রূপলালের দুপায়ে 2টি গুলি করে দেয়, ফলে তিনিও পড়ে যান মাটিতে। এই সময়ের মধ্যেই গুলশান কুমার পাশে থাকা একটি বাড়িতে বাঁচার জন্য সাহায্য চায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা মহিলা ওনার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। 3 জন শুটার এবার গুলশান কুমারের কাছে পৌঁছয় যখন তিনি একটি সার্বজনিক টয়লেটের সামনে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এমন সময় আব্দুল রফ, আব্দুল রাশিদ এবং অনিল শর্মা গুনে গুনে আরও 13টি গুলি চালায় গুলশান কুমারের উপর। দেখে মনে হচ্ছিল যেন সিনেমার শুটিং চলছে, কিন্তু না, সবটা বাস্তবেই ঘটছিল।
তার উপরেই দেওয়ালে একটি টাইলে দেবী মায়ের ছবিও ছিল। পুরো ঘটনা মা নিজের চোখেই দেখছিলেন। মাত্র 2 মিনিটের মধ্যে সবটা শেষ হয়ে যায়। ওই 3 জন শুটার পাশে থাকা একটি ট্যাক্সির চালককে চুলের মুঠি ধরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সেই ট্যাক্সি নিয়ে নিজেরা পালিয়ে যায়। এই সময় মন্দিরের পূজারী রামচন্দ্র এবং রাজেশ জোহরি বেরিয়ে আসে গুলশান কুমারকে সাহায্য করতে। তারা গুলশান কুমার এবং ওনার ড্রাইভার রূপলালকে ওনারই গাড়িতে বসিয়ে পাশের কুপার হসপিটালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সবটা শেষ হয়ে গেছে। 16টা গুলি খেয়ে কারোর পক্ষে কি বেঁচে থাকা সম্ভব? আধা ঘন্টা বাদে পুলিশ সেই ঘটনাস্থলে এসে হাজির হয়েছিলেন। পরের দিনই দিল্লিতে নিয়ে গিয়ে গুলশান কুমারের শেষকৃত্য সম্পন্ন করা হয়। আপনাদের নিশ্চয়ই আবার জানতে ইচ্ছা করছে যে ওনার হামলাকারীদের পরবর্তীকালে কী সাজা হয়েছিল। এই কেসে মুম্বাই পুলিশ চার্জশিটে টোটাল 19 জনকে দোষী সাব্যস্ত করেছিল। আপনি শুনলে অবাক হবেন, এই চার্জশিটে টিপসের মালিক রমেশ তরানির নাম ছিল। পুলিশ দাবি করেছিলেন নাদিমের সাথে রমেশ তরানিও নাকি 25 লক্ষ টাকার সুপারিশ দিয়েছিল আবু সালেমকে। ওনাকে গ্রেপ্তারও করা হয়েছিল। 2001 সালে আব্দুল রফ কলকাতা থেকে গ্রেপ্তার হন। এই মামলায় প্রথম সিদ্ধান্ত আসে 2002 সালে। আব্দুল রফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরই সাথে রমেশ তরানি এবং বাকিদের প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। নাদিম সাইফির যদি কথা বলা হয়, উনি গুলশান কুমার হত্যার পরেই ভারত ছেড়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আর আজ অবধি দেশে ফেরেননি। 2005 সালে এই সব কিছুর মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমের রাইট হ্যান্ড আবু সালেমকে পর্তুগাল থেকে অ্যারেস্ট করে ভারতে আনা হয় আর উনি এখনও জেলেই আছেন। গুলশান কুমার ভুলটা কি করেছিল জানেন? ওনাকে যখন ফোন কলে ধমকানো হচ্ছিল, উনি তখন পুলিশের সাহায্য নেননি। ওনার ভাই কৃষাণ কুমার বারবার বলেছিলেন পুলিশকে সবটা জানাতে, কিন্তু গুলশান কুমারের মনে হয়েছিল যে পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না। যদিও তিনি এই ব্যাপারে কতটা ভুল ছিলেন সেই নিয়েও প্রশ্ন ওঠে, কারণ সেখানকার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করতে পারেননি বলেই চার্জশিটে নাম থাকা সত্ত্বেও বাকি 17 জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। 2002 সালের 29শে এপ্রিল বিচারক ML তাহিলিয়ানি আব্দুল রফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বলেছিলেন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিতে পারলেন না, কারণ আব্দুল রফ যে একজন চুক্তিভিত্তিক হামলাকারী তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। আর একটা কথা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন যে ওই নৃশংস ঘটনার ব্যাপারে মহারাষ্ট্রের তখনকার কর্মরত ডিজিপি রাকেশ মারিয়া ওনার সূত্র মারফত আগে থেকেই জানতে পেরে গিয়েছিলেন। তবে কেন গুলশান কুমারকে অতিরিক্ত প্রোটেকশন দেওয়া হলো না? কোনো স্টেপ কেন আগে থেকে নেওয়া হলো না? তবে কি পুলিশও আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারদের ভয় পেত, নাকি আরও অন্য কিছু রয়েছে এর পিছনে? আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। গুলশান কুমারকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য নীলের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।